আজকে আমরা রায়ান মার্টিনের ভৌতবিজ্ঞান প্রশ্নবিচিত্রা ভৌতবিজ্ঞানের 4 নম্বর স্কুলটা গভর্নমেন্ট গার্লস হাই স্কুল পুরুলিয়ায় সলভ করছি। ভিডিওটা প্রথম থেকে দেখো, অবশ্যই তোমরা উপকৃত হবে। খুব ভালো করে দেখে নাও। যদি ভালো লাগে একটা লাইক করবে। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, বেল বাটনে অবশ্যই ক্লিক করে দেবে। আমি তোমাদের বলবো তোমরা ভিডিওটা দেখো, অবশ্যই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে। আমরা 1 নম্বর প্রশ্নগুলো এবং অঙ্কগুলো সলভ করে দেখাচ্ছি। আর বিভিন্ন যে বড় প্রশ্ন 3 নম্বর 2 নম্বর এগুলো আমরা ওই দুয়ারি গাঙ্গুলি মাইতির পেজ নাম্বার উল্লেখ করে দিচ্ছি, তোমরা অবশ্যই পেয়ে যাবে। দেখে নাও। দৈর্ঘ্য দেখো, দৈর্ঘ্য মাপার জন্য সবচেয়ে বড় এককের নাম অবশ্যই আমরা বলবো পারসেক। দৈর্ঘ্য মাপার জন্য সবচেয়ে বড় এককের নাম আমরা কি বলবো? পারসেক বলবো। যে রাশি 4টি মৌলিক একক দ্বারা গঠিত, বল 3টে মৌলিক একক, ক্ষমতা 3টে মৌলিক একক, তাপগ্রাহিতা 3টে মৌলিক একক, আপেক্ষিক তাপ এটা আমরা কি বলবো? এটা 4টে মৌলিক একক, অর্থাৎ এটা হলো মনে রাখতে হবে আপেক্ষিক তাপ, আমরা কথা মনে রাখবো। তারপর দেখে নাও তারপরে 1 কেজি ভরের কোনো বস্তু 2 সেকেন্ডে বেগ 20 মিটার পার সেকেন্ড থেকে 30 মিটার পার সেকেন্ড হলো, তাহলে কত বলের প্রয়োজন হবে? দেখে নাও ভালো করে। মনে রাখতে হবে এফ ইন্টু টি, 1-এর দাগে 3-এরটা দেখে নাও। এফ ইন্টু টি মানে এমভি মাইনাস এমইউ, এটা বলবো। তাহলে এফ সমান আমরা বলবো এমভি মাইনাস এমইউ বাই টি। এখানে এম যদি কমন নিই, ভি মাইনাস ইউ বাই টি। দেখো মানগুলো বসাচ্ছি, দেখে নাও। এম মানে দেখো বলা আছে 1 কেজি, ভি মানে আমার 30 বলা আছে, ইউ মানে বলা আছে সেটা হলো 20, আর টি মানে এখানে বলা আছে টি মানে 2। তাহলে দেখে নাও 1 ইন্টু এটা 10/2, এটা কাটাকুটি করলে 5, তাহলে কত হবে? 5 নিউটন উত্তর হয়ে যাবে। দেখে নাও। তাহলে এফ ইন্টু টি, বল ইন্টু সময় সমান ভরবেগের পরিবর্তন। এম মানে ভর, আর ভি মানে বেগ, বেগ মানে অন্তিম বেগটা, আর এখানে ইউ মানে প্রাথমিক বেগ। দেখো মানগুলো বসিয়েছি, উত্তর পেয়ে গেছি 5 নিউটন। তাহলে এটা অপশন ডি। তারপর দেখো কোনটি সঠিক? ত্বরণ সমান সরণ বাই সময়, আয়তন একটু ভর সমান ঘনত্ব, এটাও নয়। ত্বরণ এটাও নয়। বেগ সমান দূরত্ব বাই সময়। আর দেখো এখানে দেওয়া আছে ভরবেগ সমান, দেখে নাও, ভরবেগ সমান ভর ইন্টু সরণ বাই সময়। তাহলে সরণ বাই সময় মানে বেগ, তাহলে ভর ইন্টু বেগ মানে ভরবেগ। তাহলে অবশ্যই অপশান ডি বলবো। কারণ বেগ সমান আমরা দূরত্ব বাই সময় নয়, বেগ সমান আমরা বলবো সরণ বাই সময়। তাহলে এই যে 3টে এগুলো ঠিক নয়, তাহলে অপশান ডিটা অবশ্যই উত্তরটা বলবো। তারপরে দেখো গভীরতা বাড়লে তরলের চাপ অবশ্যই বাড়ে। এসআই পদ্ধতিতে পৃষ্ঠটানের একক হলো, আমরা কি বলবো? এসআই একক মানে একক দৈর্ঘ্যে বল, তাহলে আমরা বলবো অপশান সি বলবো, নিউটন পার মিটার বলবো। তরলকে নাড়ালে শেষ পর্যন্ত স্থির হয়ে যায়, তরলকে নাড়ালে শেষ পর্যন্ত স্থির হয়ে যায়, এটা তরলের সান্দ্রতা ধর্মের জন্য। কোনো সম্পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্ক, একটি সম্পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্কের মান কি হবে? অসীম হবে, অপশান সি হবে। এটা দেখে নাও, বল সরণ লেখচিত্র ক্ষেত্রফল, এটা আমরা কি বলবো? কার্য বলবো, কার্য। এসআই পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, এটা 1 হবে, 1 জুল পার ক্যালোরি। তারপরে দেখে নাও 420
20 জুল কার্য করতে কত পরিমাণ তাপের প্রয়োজন হবে? দেখে নাও। দুইয়ের একেরটা তাহলে কার্যের পরিমাণ বলা হচ্ছে 420 জুল। আমরা জানি ডব্লিউ সমান জেএইচ, এখানে এইচ মানে আমরা বলবো ডব্লিউ বাই জে, এটা হলো 420, জে এর মান আমরা বলবো 4.2। তাহলে এর একক আমরা জুল বলেছি, এর একক হলো জুল পার ক্যালোরি। তাহলে এটা করলে হবে 420, এটা ইন্টু 10, এটা ক্যালোরি হয়ে গেল। এটা কাটাকুটি করলে কত 10 হবে। তাহলে এইচ এর মান আমরা বলবো 100 ক্যালোরি। তাহলে এইচ এর মান, জি এর মানটা মনে রাখতে হবে 4.2 জুল পার ক্যালোরি। এটাও কাটাকুটি করলে উত্তর পেয়ে গেলাম, সেটা হলো এইচ এর মান 100 ক্যালোরি। দেখে নাও তারপরেরটা 2-এরটা পর্যায়কাল, এটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 158। একটা সম্পূর্ণ দোলন হতে যে সময় লাগে তাকে আমরা পর্যায়কাল বলবো। পর্যায়কাল এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ পর্যায়কাল যদি টি হয়, কম্পাঙ্ক যদি এন হয়, তাহলে আমরা বলবো টি সমান 1/n। তাহলে পর্যায়কাল এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক হলো টি সমান 1/n। তারপর দেখো অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ আমরা বলবো শব্দ তরঙ্গ। এটা কি বলবো? শব্দ তরঙ্গ, মনে রাখবে। তারপর দেখো একটা অঙ্ক আছে, দেখে না, অঙ্কটা করে দিচ্ছি। ল্যামডার মান দেখো দেয়া আছে, এটা 3 অথবা তাহলে ল্যামডার মান এখানে দেয়া আছে, ল্যামডার মান হলো 1.6 মিটার। এটা বেগ বলা আছে 320 মিটার পার সেকেন্ড। এবার দেখে নাও, খুব ভালো করে দেখে নাও, ভি সমান এন ল্যামডা। তাহলে কম্পাঙ্ক কী হবে? এন সমান ভি বাই ল্যামডা। তাহলে ভি এর মান আমরা 320 বলবো, ল্যামডার মান 1.6 বলবো। 320 ইন্টু 10/16, এটা কাটাকুটি করলে 20, তাহলে এটা 200 হবে। তাহলে কম্পাঙ্ক কত হবে? অতএব কম্পাঙ্ক হবে 200 হার্জ। কম্পাঙ্ক কত হবে? আমরা 200 হার্জ বলবো। কম্পাঙ্ক কত হবে? আমরা 200 হার্জ বলবো। তারপর দেখো সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্যগুলো, এটা আমরা দুয়ারি গাঙ্গুলি মাইতি পেজ নাম্বার 163-তে পেয়ে যাব। সেটা প্রাবল্য, তীক্ষ্ণতা এবং গুণ বা জাতি, এগুলো ব্যাখ্যা করলে উত্তর পেয়ে যাব। তারপর দেখো সম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে, এটা পেজ নাম্বার 148-এ পেয়ে যাব, সুন্দর করে আছে সম্পৃক্ত বাষ্পচাপ। সম্পৃক্ত বাষ্পচাপ আমরা পেয়ে যাব, দেখবে নির্দিষ্ট উষ্ণতায় কোনো আবদ্ধ স্থানে নির্দিষ্ট উষ্ণতায় সর্বাধিক যে পরিমাণ বাষ্প থাকা দরকার তার থেকে কম পরিমাণে থাকে, তখন তাকে আমরা বলবো সম্পৃক্ত বাষ্প, তাকে আমরা বলবো অসম্পৃক্ত বাষ্প। তারপর দেখো উষ্ণতার সঙ্গে জলের যে আয়তনের সম্পর্ক, সেটা আমরা 150 পেজ অবশ্যই পেয়ে যাব। দেখো পরের একটা অঙ্ক আছে, দেখে নাও, একটা অঙ্ক আছে, দেখে নাও। এরম আমি তোমাদের বলবো যে কার্যক্ষমতার শক্তির একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে অনেক অঙ্ক, সব থিওরি করা আছে। যদি সেটা দেখে নাও অবশ্যই পেয়ে যাবে, তবু আবার দেখে নাও। দেখে নাও, এটা হলো 2-এর দাগের, দেখে নাও 2-এর দাগের 7-এরটা, দেখে নাও। বলের মান এফ এর মান বলা আছে 500 ডাইন, এফ এর মান বলা আছে 500 ডাইন। আমাকে সরণের মানটা চাইছে, আর কৃতকার্য ডব্লুর মানটা বলা আছে 0.06 জুল।
0.06 জুল মানে 0.06 ইন্টু 10⁻1 জুল মানে 1 জুল মানে 10⁻7 আর্ক, এটা আমরা লিখতে পারবো। তাহলে আমরা জানি যে ডব্লু সমান এফ ইন্টু এস, তাহলে এস মানে আমরা বলবো W/F। তাহলে ডব্লুর মান হলো 0.06 ইন্টু 10⁻7/500। দেখো এটা করলে কত হবে, দেখো 6 ইন্টু 10⁻5/500, এটা আমরা করতে পারি। দেখে নাও, এটা আমরা ভাঙছি 6 ইন্টু এখানে 100 আর এখানে 10⁵টাকে ভাঙা হলো 100 ইন্টু 1000, এটা দেখো করা হলো, শূন্যগুলো কেটে গেল। এটা কাটলে দেখো, এটা কাটলে কত আসছে, এটা কাটলে দেখো আসছে আমার 200 আসছে, 200। তাহলে এটা গুণ করলে কত হবে, 6 দুগুণে 12, তাহলে 1200। তাহলে আমরা কত বলবো, 1200 সেন্টিমিটার। তাহলে এসের মান হবে 1200 সেন্টিমিটার। 1200 সেন্টিমিটার মানে আমরা বলবো 12 মিটার। তাহলে সরণ কত হবে, আমরা বলবো 12 মিটার। দেখে নাও, এফ এর মান 500 বলা আছে, এসে ডব্লুর মান এখানে বলা আছে, ডব্লুর মান 0.06 জুল। 0.06 জুল মানে জুলকে আগে চেঞ্জ করার জন্য 10⁻7 দিয়ে গুণ করা হলো। আমরা জানি ডব্লু সমান এফ এস, তাহলে এখানে এস এর মান কি, W/F। তাহলে ডব্লুর মান বসিয়ে দিলাম, এফ এর মান বসিয়ে দিলাম, বসিয়ে দেখো এটা আসছে। এখানে দেখো 6 করতে গেলে এখানে দেখো 10⁻7 থেকে 100 যদি কমিয়ে নিই, তাহলে আমি এটা লিখেছি 0.06 ইন্টু 100 ইন্টু 10⁵। এটা দেখো 10⁻2 আর 10⁵, 10⁻7 হয়ে গেল। এটার সঙ্গে এটা গুণ করলে 6 হয়ে গেল। তাহলে 6 ইন্টু 10⁵ হয়ে গেল, বাই এটা 500 করা আছে। তাহলে এবার এটাকে ভেঙেছি, 10⁵টাকে ভেঙেছি, 10⁵টাকে ভেঙে 10⁵টাকে, এটা হলো 100 ইন্টু 1000। এবার দেখো এখানে দেখো গুণ করেছি, এবার 0 0 কেটে গেল, এটাও কাটলে, এটা কাটাকাটি করলে 2 হবে, এটা কাটে 200 হবে। তাহলে 6 দুগুণে 12, তাহলে সরণ হবে 1200 মিটার। 1200 মিটার মানে 12 মিটার, সরণ হয় 1200 সেন্টিমিটার। 1200 সেন্টিমিটার মানে আমরা বলবো 12 মিটার। তারপর দেখো অথবা একটা প্রশ্ন আছে যে গতিশক্তি বার করতে বলছে। দেখে নাও, এরম অঙ্ক তোমরা অবশ্যই প্লেলিস্টে পেয়ে যাবে, তবু একবার দেখে নাও অথবার অঙ্কটা। দেখো ভর এম এর মান বলা আছে 10 গ্রাম, এম এর মান 10 গ্রাম বলা আছে, বেগ বলা আছে 400 মিটার পার সেকেন্ড। গ্রামটাকে আমি কেজিতে চেঞ্জ করছি, গ্রামটাকে কেজিতে চেঞ্জ করলে আমরা 1000 দিয়ে ভাগ করব, ভাগ করা হলো। এবার আমাকে বলা আছে গতিশক্তি কত হয়, গতিশক্তিকে, তাহলে হাফ এম ভি স্কোয়ার। হাফ এম এর মান কত, এম এর মান আমরা বলবো 10/1000 ইন্টু ভি স্কোয়ার মানে 400 ইন্টু 400 করা হলো। তাহলে শূন্যগুলো কাটা হলো, দেখো শূন্যগুলো কেটে দিলাম, এই শূন্য কাটা হলো। এটা কাটলে দেখো 2 হবে, তাহলে কত হচ্ছে দেখো, দেখো 8, দেখো তাহলে 800 হচ্ছে, 800। তাহলে অতএব বুলেটটির গতিশক্তি 800 জুল। বুলেটটির গতিশক্তি কত হবে, 800 জুল। তারপর দেখো অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হবে কি না, অবাধে পতনশীল বস্তু প্রযোজ্য হবে না। তাহলে আপেক্ষিক গুরুত্ব এবং ঘনত্বের মধ্যে যে পার্থক্য, ঘনত্বের দেখে নাও, ঘনত্বের আমরা ঘনত্বের একক আছে, কিন্তু আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই। ঘনত্বের একক আছে, মাত্রা আছে, কিন্তু আপেক্ষিক গুরুত্ব হলে এককহীন মাত্রাহীন রাশি। তারপর দেখো নিউটনের প্রথম সূত্র থেকে কী কী জানা যায়। নিউটনের প্রথম সূত্র থেকে আমরা বলের সংজ্ঞা, জাড্য ধর্ম এগুলো পাবো। তাহলে বলের সংজ্ঞা, জাড্য ধর্ম আমরা নিউটনের প্রথম সূত্র থেকে পাবো। নিউটনের দ্বিতীয় সূত্র বিবৃত করতে বলছে। মনে রাখবে বাইরে থেকে, মনে রাখবে
যে নিউটনের দ্বিতীয় সূত্র হলো কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটি প্রযুক্ত বলের সমানুপাতিক, ভরবেগের পরিবর্তন যেদিকে ঘটে প্রযুক্ত বল সেদিকে কাজ করে। তাহলে মনে রাখবে, তাহলে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন হার বস্তুটি প্রযুক্ত বলের সমানুপাতিক, ভরবেগের পরিবর্তনটা যেদিকে ঘটে প্রযুক্ত বল সেদিকে কাজ করে। আমি এটা লিখছি না, মুখে বলে দিলাম, তোমরা অবশ্যই নোট করে নেবে। তারপর দেখো সাধারণ তুলনান্ত্রের সুবিধা বলতে কি বোঝো, সুবিধার শর্ত। এটাতে তোমরা এটা দুয়ারি গাঙ্গুলি মাইতি পেজ নাম্বার 11 অবশ্যই পেয়ে যাবে, দেখে নেবে। লেখচিত্রের সাহায্যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, এটা দেখে নেবে। দুয়ারি গাঙ্গুলি মাইতি পেজ নাম্বার 26 সলভ করা আছে, খুব ভালো করে আছে, দেখে নেবে। তারপর দেখো বৃত্তীয় গতি ঘূর্ণন গতির পার্থক্য এবং সমদ্রুতি, এই প্রশ্নের উত্তরটা পেজ নাম্বার 18। আর তারপর দেখো অসমদ্রুতি কাকে বলে, এটা আমরা পেজ নাম্বার 19 পাবো। অসমদ্রুতি মানে বিভিন্ন সময়ে কোনো বস্তু যদি বিভিন্ন দূরত্ব অতিক্রম করে তখন তার যে দ্রুতিটাকে আমরা বলবো অসমদ্রুতি বলবো। তারপর দেখো 3 প্রশ্নটা সাইফন কি, সাইফনের কনসেপ্ট, সাইফন কি, সাইফনের ব্যবহারিক প্রয়োগ, সব পেজ নাম্বার তোমরা 49 থেকে 50 পেজের মধ্যে পেয়ে যাবে। তারপর দেখো তরলের সমুচ্চশীলতা ধর্ম এবং ব্যবহারিক প্রয়োগ, এটা পেজ নাম্বার 50 অবশ্যই পেয়ে যাবে। 4 প্রশ্ন দেখো রবার ইস্পাতের মধ্যে কোনটা বেশি স্থিতিস্থাপক, রবার ইস্পাতের মধ্যে ইস্পাত বেশি স্থিতিস্থাপক, কারণ ইস্পাতের মধ্যে বেশি পরিমাণ বল প্রয়োগ করলে কম বিকৃতি ঘটানো যাবে, সেই জন্য ইস্পাত বেশি স্থিতিস্থাপক। তাহলে কি বলবো, ইস্পাতের মধ্যে অনেক বল প্রয়োগ করলে তবে কম বিকৃতি ঘটানো যাবে, সেই জন্য ইস্পাত হলো বেশি স্থিতিস্থাপক। আচ্ছা, বলের বিরুদ্ধে কার্য কি, বলের বিরুদ্ধে কার্য বলতে এটা আমরা কার্যক্ষম শক্তি প্লেলিস্টে অবশ্যই পেয়ে যাবে। যখন কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে ওপরে তোলা হবে, অর্থাৎ প্রযুক্ত বল এবং সরণ যদি পরস্পর বিপরীতে কাজ করে, তখন এই ধরনের কার্যকে আমরা বলবো বলের বিরুদ্ধে কার্য। তাহলে সংজ্ঞাটা হয়ে গেল, উদাহরণটা হয়ে গেল। তারপর দেখো আমরা পেয়ে যাব 5 ক্যালোরিমিতির মূলনীতি, মানে এটা আমরা পেয়ে যাব পেজ নাম্বার 142। এই নীতি প্রযোজ্য হওয়ার শর্ত লিখতে বলছে, এটা 142 আমরা অবশ্যই পেয়ে যাব। অর্থাৎ ভিন্ন উষ্ণতা দুটো বস্তুকে পরস্পরের সংস্পর্শে রাখা হলে তখন তাপের আদান প্রদান ঘটবে, উষ্ণ বস্তু তাপ বর্জন করবে, শীতল বস্তু তাপ গ্রহণ করবে, এই দুটো তাপ সমান হবে। একটা কথা মনে রাখতে হবে, শর্ত হলো যেন তাপের যেন কোনো তাপ ক্ষয় না হয়, শর্ত হলো যে তাপ যেন ক্ষয় না হয়, এটা হলো অন্যতম শর্ত, বা তাপের নষ্ট যেন না হয়। তারপর দেখো পেয়ে যাব প্রতিধ্বনি কাকে বলে, এটা অবশ্যই পেয়ে যাব পেজ নাম্বার 160 আমরা পেয়ে যাব প্রতিধ্বনি কাকে বলে। 160 আমরা পেয়ে যাব প্রতিধ্বনি কাকে বলে, অবশ্যই পেয়ে যাব প্রতিধ্বনি আমরা 160 পেজে পেয়ে যাব। দেখবে যে উৎস থেকে উৎপন্ন শব্দ যদি কোনো প্রতিফলকে প্রতিফলিত হয়ে মূল শব্দ থেকে আলাদাভাবে শ্রোতার কানে শোনা যায় তখন তাকে আমরা প্রতিধ্বনি বলবো, ঠিক আছে। আর আমরা অর্থাৎ উৎস থেকে শব্দ সৃষ্টি হচ্ছে, প্রতিফলিত হয়ে যখন মূল শব্দ থেকে আলাদাভাবে শ্রোতার কানে পৌঁছাচ্ছে তখন আমরা প্রতিধ্বনি বলবো। স্বর কাকে বলে, স্বরের উত্তরটা আমরা 163 পেজে পাবো, 163 পেজে স্বরটা পাবো, অর্থাৎ একটা কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে আমরা স্বর বলবো, এটা 163 পেজে। সোনার কাকে বলে, সোনার এই সমস্ত ব্যাপারগুলো, এই প্রশ্নের উত্তরটা আমরা 162 পেজে পেয়ে যাব। শব্দ চ্যাপ্টার খুলবে, 162 পেজে পেয়ে যাব। তারপর দেখো 2 150 গ্রাম জলের তাপমাত্রা 30 সেন্টিগ্রেড থেকে স্ফুটনাঙ্কে নিয়ে যেতে কত পরিমাণ তাপের প্রয়োজন হবে, দেখে নাও। চারের দাগে 2 দেখে নাও, এম এর মান বলা আছে 150 গ্রাম, আর এখানে বলা আছে এইচ সমান এমএসটি, এম এর মান 150,
এস এর মান 1 আর টি এর মান স্ফুটনাঙ্ক, তাহলে 100 ডিগ্রি থেকে এটা হলো 30 ডিগ্রি, এটা আমরা বলবো এই সমান এমএসটি বলবো। তাহলে এই এম এর মান 150, এস এর মান 1, টি এর মান আমরা কত বলবো 100 থেকে 30 বাদ দেবো, তাহলে কত হবে 150 ইন্টু এটা 70 হবে। এটা করলে যেটা হবে ক্যালোরি, তাহলে এই সমান এমএসটি করে তাহলে উৎপন্ন তাপ কত, তাপের কত প্রয়োজন হবে, তাপের প্রয়োজন হবে, অতএব তাপের প্রয়োজন হবে সেটা হবে এত ক্যালোরি। তারপর দেখো আর্দ্রতা কাকে বলে, দেখে নাও আর্দ্রতা কাকে বলে। আর্দ্রতা আমরা পেয়ে যাব, সেটা হলো 148 পেজে আমরা আর্দ্রতা পেয়ে যাব, আর্দ্রতা আমরা পেয়ে যাব সেটা হলো, দেখো নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত যে জলীয় বাষ্প থাকে তাকে আমরা আর্দ্রতা বলবো, এটা আমরা 148 পেজে পেয়ে যাব। তারপরে দেখে নাও রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, এটা পেজ নাম্বার 40-এ পেয়ে যাব। বাইরে থেকে বল প্রয়োগ না করলে তাহলে বস্তুর ভরবেগটা অপরিবর্তিত থাকবে বা ধ্রুবক থাকবে। তারপর দেখে নাও দুটি বস্তুর ভরবেগ সমান, ভরের অনুপাত বলা আছে, গতিশক্তির অনুপাত কত হবে। তাহলে এখানে দেখে নাও আমরা জানি যে পি সমান √2mE, এটা আমরা জানি। আমাকে এখানে বলেছে যে দুটো বস্তু বলা আছে, তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে আমরা পি সমান বলবো √2m1u1, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে সেটা পি সমান √2m2u2 বলবো। তাহলে দুটো সমান হয়ে গেল, দুটো সমান যদি হয়ে যায় 2m1u1 সমান 2m2u2, এটা হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো আমি বলতে পারি যে m1u1 সমান আমরা বলবো m2u2 বলবো। এবারে বলা আছে ভরের অনুপাত বলা আছে গতিশক্তি, তাহলে u1/e2 এটা কত হবে, u1/e2 আমরা কত বলবো m2/m1 বলবো। এবার দেখো অনুপাতটা বলা আছে, কোশ্চেনে বলা আছে m1/m2, এই অনুপাতটা বলা আছে 2/3, আর এখানে বেরিয়েছে কত, দেখো বেরিয়েছে এটা কত বলো তো 2, মানে উল্টে আছে, তাহলে অ্যান্সার হবে 3/2। তাহলে u1:e2 এটা আমরা বলবো 3:2, অ্যান্সার বলবো 3:2। তারপর দেখে নাও পয়সন অনুপাত কাকে বলে। পয়সন অনুপাত ওটা মনে রাখবে, পার্শ্ব বিকৃতি এবং অনুদৈর্ঘ্য বিকৃতি অনুপাতকে আমরা পয়সন অনুপাত বলবো। ইয়ং গুণাঙ্ক এবং হুকের সূত্র, এটা পেজ নাম্বার 59-এ পেয়ে যাবে। এটা দেখবে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য বিকৃতি ও স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে আমরা ইয়ং গুণাঙ্ক বলবো। হুকের সূত্র এটা এই পেজের মধ্যে পেয়ে যাব, অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতির অনুপাতকে আমরা কি বলবো, হুকের সূত্র বলবো। বার্নৌলি নীতি, এটা আমরা পেজ নাম্বার 57-এ পেয়ে যাব। তারপরে দেখে নাও আমরা নিউটনের সূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, দেখে নাও নিউটনের সূত্র থেকে। তারপর দেখো প্রাথমিক বেগ সম্পন্ন কোনো কণার বেগ সময় লেখচিত্র কেমন হবে, ভালো করে দেখে নাও। বেগ সময় লেখচিত্র এরকম হবে, এটা হলো সময়,
এটা হলো ভি প্রাথমিক বেগ, মানে এইটা আমরা ইউ দ্বারা প্রকাশ করব। এটা হলো বেগ সময় লেখচিত্র। তারপরে দেখো চলে আসছি পার্ট বি এ কেমিস্ট্রি সেকশানে। দেখো নিউট্রন আবিষ্কার করেন বিজ্ঞানী স্যাডউইক, নিউটন বিজ্ঞানী স্যাডউইক। তারপরে এসটিপিতে 22.4 লিটার ভরের 4 লিটার আয়তনের ভর 44 গ্রাম, এটা কার্বন ডাইঅক্সাইড হবে। জলে গ্লোবাল লবণের দাব্যতা তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে প্রথমে বৃদ্ধি পায়, পরে হ্রাস পায়। AgNO3 শনাক্ত করা হয় আমরা কাকে বলবো? অপশানে HCl কে বলবো। ক্লোরোফর্ম শব্দটির সঙ্গে যুক্ত সেটা হলো ব্যাকটেরিয়া, ক্লোরোফর্ম ব্যাকটেরিয়া। ক্লোরোফর্ম এবং বেঞ্জিনের পৃথক করা হয় সেটা হলো সাধারণ পাতনের মাধ্যমে। কঠিনের উদাহরণ আমরা কি বলবো? কঠিন আমরা বলবো ব্রোঞ্জ বলবো, বেঞ্জিন, দুধ এগুলো নয়, ব্রোঞ্জ বলবো। সমুদ্রী যৌগ যা জলীয় এবং অম্লধর্মী সেটা আমরা HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড বলবো। অ্যান্টাসিড হিসাবে ব্যবহার করা হয়, আমরা এখানে যেটা বলবো সেটা ক্যালসিয়াম হাইড্রক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, জিঙ্ক অক্সাইড আর কস্টিক সোডা, অবশ্যই ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। তারপর দেখো 1 গ্রাম পরমাণু অক্সিজেনের ভর কত? এটা আমরা কত বলবো? 16 গ্রাম বলবো। তারপর দেখো আমরা আসছি বিস্তার মাধ্যম তরল বিস্তৃত মাধ্যম, বিস্তার মাধ্যম তরল বিস্তৃত দশা সেটা হলো তরল, এটা আমরা ইমালশন বলবো। এটা কি বলবো? ইমালশন। বলয় পরীক্ষা আমরা নাইট্রেট লবণ শনাক্ত করি, নাইট্রেট লবণ। তারপরে জল এবং তেলের মিশ্রণটাকে পৃথক করা হয় সেটা হলো পৃথকীকরণ ফানেলের মাধ্যমে। উভধর্মী অক্সাইডের নাম হলো জিঙ্ক অক্সাইড, উভধর্মী অক্সাইড মানে জিঙ্ক অক্সাইড। আর কীটনাশক এবং পেস্টনাশক এটা আমরা কি বলবো? ডিডিটি বলবো। দেখে নাও 7-এর 2-এরটা তোমরা দেখে নাও, 7-এর 2-এরটা তোমরা ভালো করে দেখে নাও। 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এসটিপিতে আয়তন কত? দেখে নাও। সাতের আমরা 2-এরটা 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড সমান 22.4 লিটার। 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড সমান 22.4 বাই 44। আর এটা 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে 22.4 ইন্টু 11 বাই 44, এটা কাটাকুটি করলে 4 হবে। এটা আমরা কত বলবো? এটা 5.6 লিটার। কত বলবো? 5.6 লিটার। তাহলে এই উত্তরটা হলো 5.6 লিটার। তারপর দেখো 4.5 লিটার জলে অণুর সংখ্যা কত? 18 গ্রাম জলে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23টি। 1 গ্রাম জলে অণুর সংখ্যা কত? 6.022 ইন্টু 10⁻23 বাই 18। আর এখানে কত আছে? 4.5 গ্রাম। 4.5 অণুর সংখ্যা কত হবে? 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 4.5 বাই 18। এটা যদি কাটাকাটি করি, এটা কাটাকাটি করলে আমরা 4 পাবো, এটা 4 পাবো। এটা হবে 1.5055 ইন্টু 10⁻23, এটা আমরা পাবো। দেখে নাও ভালো করে। তাহলে 18 গ্রাম জলে অণুর সংখ্যা 6.022 10⁻23 একই কত, আর 4.5 কত? এটা করলে দেখো 1.5055 10⁻23টি। তারপর দেখো গ্রাম আণবিক ভর কাকে বলে? এটা আমরা পেজ নাম্বার 28-এ পাবো।
পেজ নাম্বার 80। পেজ নাম্বার 80-তে আমরা পাবো গ্রাম আণবিক ভর। কোনো মৌলকে গ্রামে প্রকাশ করার ভরকেই আমরা বলবো গ্রাম আণবিক ভর। এটা আমরা পেয়ে যাব। সম্পৃক্ত দ্রবণ অসম্পৃক্ত দ্রবণের পার্থক্য, এটা আমরা অনেকবার হয়েছে, তোমরা দ্রবণে দেখে নেবে। কেলাস কাকে বলে পেয়ে যাবে। সম্পৃক্ত অসম্পৃক্ত দ্রবণ, এটা তোমরা দেখবে পেজ নাম্বার। সম্পৃক্ত অসম্পৃক্ত দ্রবণ এটা অনেকবার হয়েছে, তোমরা পেজ নাম্বার 92-তে তোমরা পেয়ে যাবে। কেলাস কাকে বলে, কেলাস কাকে বলে এটা পেজ নাম্বার 93-তে পেয়ে যাবে। তারপর দেখো দাব্যতা, দাব্যতা কাকে বলে, দাব্যতা কাকে বলে পেজ নাম্বার 90-এ পেয়ে যাবে। পেজ নাম্বার 90-এ আমরা দাব্যতা কাকে বলে পেয়ে যাব। তারপর দেখে নাও যে এখানে বলা আছে 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 21 গ্রাম লবণ দ্রবীভূত হয়েছে, তাহলে ওই দ্রবণের দাব্যতা কত দেখে নাও। তাহলে তিনের দাগের যে সি, সেটা হলো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় KNO3-র দাব্যতা, সেটা কত হবে 25 তাপমাত্রায় KNO3 দাব্যতা, এটা আমরা কত বলবো 21 বলবো। 21 বলবো। কতটা দ্রবীভূত হচ্ছে, 21 গ্রাম দ্রবীভূত হচ্ছে কতর মধ্যে 150-এর মধ্যে, এখানে 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে 21/50 × 100, এটা কাটাকাটি করলে এটা 2 হবে, তাহলে কত হবে 42। তাহলে দাব্যতা কত হবে, দাব্যতা হবে 42, এটাই অ্যান্সার। তারপর দেখো ক্ষার জলীয় দ্রবণে OH- আয়ন উৎপন্ন করে। ক্ষার জলীয় দ্রবণে OH- আয়ন উৎপন্ন করে। উষ্ণ এবং গাঢ় HNO3-র সঙ্গে কপারের বিক্রিয়া, তাহলে এটা আমরা পেজ নাম্বার 102-এ আমরা পেয়ে যাব উষ্ণ এবং গাঢ়। এটা আমরা পেজ নাম্বার 102-এ তোমরা দেখে নেবে। পেজ নাম্বার 102-এ দুয়ারি গাঙ্গুলি মাইতি এই বইয়ে তোমরা পেয়ে যাবে কপারের সঙ্গে বিক্রিয়া, প্রথম বিক্রিয়াটাই উষ্ণ এবং গাঢ় HNO3-র সঙ্গে বিক্রিয়া, তোমরা প্রথমটাই পেয়ে যাবে। তারপর দেখো একটা আম্লিক লবণ আর একটা ক্ষারকীয় লবণে উদাহরণ দিতে বলছে। আম্লিক লবণ, এটা আমরা বলবো আম্লিক লবণে উদাহরণ আমরা বলবো সেটা হলো NaHCO3, এটা আমরা কি বলবো আম্লিক লবণ। আর ক্ষারকীয় লবণে উদাহরণ আমরা বলবো সেটা হলো একটু বড় বড় উদাহরণগুলো হবে, যেমন PbOH হোল Cl, PbOH হোল Cl, এটা হলো আমরা বলবো এটা হলো বেসিক লেড ক্লোরাইড, এটা হলো বেসিক লেড ক্লোরাইড, আর এটা সোডিয়াম বাইকার্বনেট। আংশিক পাতন এর সংজ্ঞা তোমরা পেজ নাম্বার 115-এ অবশ্যই পেয়ে যাবে। লবণের জলীয় দ্রবণ থেকে লবণ জল পৃথক করা, এটা পাতন প্রক্রিয়া আমরা বলবো। তারপর দেখো মিশ্র উপাদানগুলির পৃথকীকরণের জন্য মানে রেজিনের যে প্রয়োজনীয়তা, এটা আমরা পেজ নাম্বার 124-এ অবশ্যই পেয়ে যাব। মানে দীর্ঘদিন না, এইটা হলো দীর্ঘদিন ব্যবহারের ফলে দীর্ঘদিন রেজিনের, দেখো এর পরেরটা 6-টা, দীর্ঘদিন ব্যবহারে রেজিনের বিনিময় ক্ষমতা নষ্ট হয়। এটা আমরা পেয়ে যাব পেজ নাম্বার 124। তাহলে দীর্ঘদিন ব্যবহারে রেজিনের বিনিময় ক্ষমতা সম্পূর্ণ নষ্ট হয় বা ক্ষমতা নষ্ট হয়, এটা কী করা উচিত, এটা 124-এ পেয়ে যাব। আমরা যদি HCl এর দ্রবণের মধ্য দিয়ে পাঠিয়ে দিই, তাহলে রেজিনের কার্যক্ষমতা আবার আগের অবস্থায় চলে আসে।
তারপর দেখো আয়নমুক্ত জল পাতৃত জলের পার্থক্য, এটা আমরা 125 পেজে পেয়ে যাব। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আয়নমুক্ত জল মানে আয়নমুক্ত জলে O2 এবং অক্সিজেন এগুলো থাকতে পারে, অবিশ্বাস থাকতে পারে। পাতৃত জলের মধ্যে কোনো অবিশ্বাস থাকে না। মনে রাখতে হবে আয়নমুক্ত জল ওষুধ প্রস্তুতিতে ব্যবহার করা যায় না, কিন্তু পাতৃত জল ওষুধ প্রস্তুতিতে ব্যবহার করা যায়। এটা ভালো করে দেখে নেবো, তোমরা পেয়ে যাবে। তারপরে দেখে নাও, আমরা দেখো লাস্ট প্রশ্ন, শৈবাল ব্লুম বা অ্যালগাম ব্লুম কাকে বলে? এটা পেজ নাম্বার 127 আমরা পেয়ে যাব। সেটা দেখো 127 আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ দেখবে যে বদ্ধ জলাশয়ে শৈবালের মাত্রা যে অস্বাভাবিক বৃদ্ধি, একে আমরা অ্যালগাম ব্লুম বলবো। মানে বদ্ধ জলাশয়ে শৈবালের যে অত্যাধিক বৃদ্ধি, এই বৃদ্ধির ঘটনাকেই আমরা কি বলবো? অ্যালগাম ব্লুম। এটা হয় কেন? কারণ জলের মধ্যে বিভিন্ন সার, রাসায়নিক পদার্থ মেশার জন্য এই ঘটনাটা ঘটে। তাহলে আজকে আমরা এই পেজটা সম্পূর্ণ সলভ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি ভালো লাগে একটা লাইক করবে, বেল বাটনে ক্লিক করে দেবে। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।